আসসালামু আলাইকুম। আজকের সাধারণ জ্ঞানের খুব একটি দুর্দান্ত ক্লাস হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসের টপিক হচ্ছে পৃথিবীর জলভাগ পার্ট 2। গতকাল আমি ক্লাস নিয়েছিলাম পৃথিবীর জলভাগের পার্ট 1 এর উপরে। আজকে হচ্ছে কমপ্লিটেড ক্লাস বলা চলে। এটা হচ্ছে পূর্বের ক্লাসের শেষ অংশটি। তো আমি আজকের পৃথিবীর জলভাগের শুধু যে জলভাগ তা নয়, আজকের এই ক্লাসটিতে যে সকল টপিক নিয়ে আলোচনা করব সেগুলো একটু দেখে নেই। আজকের ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে আচ্ছা, তো যে টপিকগুলো আছে এই টপিকগুলো অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যারা যারা ক্লাসে জয়েন করেছেন ক্লাসটি শেয়ার করবেন। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এক সেট বই থাকবে ইনশাল্লাহ। বরাবরের মতো আমার প্রত্যেকটি ক্লাসের মধ্যে আপনাদের জন্য গিফট থাকবে। আমাদের সাথে যারা যারা শেয়ার করেছেন আমি একটু নামগুলো পড়তে চাই। নূর এ মোহাম্মদ রাফি শেয়ার ডান লিখেছেন। তাওফি শেয়ার ডান লিখেছেন। সাইফুর নেসা পলি শেয়ার ডান লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ থেকে দেখছেন আমাদেরকে। আচ্ছা, তো আজকের যে ক্লাস টপিক সেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। বিশ্বের বিখ্যাত নদ নদী নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার উপযোগী যেগুলো এগুলি আলোচনা হবে। বিখ্যাত খাল সমূহ অর্থাৎ পৃথিবীর দীর্ঘতম খাল, গভীরতম খাল এবং
চার্জ নেই তো? কেটে দেন, কেটে দেন, লাইভ কেটে দেন। আচ্ছা দেখেন তো এখন শোনা যায় কিনা। এখন কি শুনতে পাচ্ছেন? দেখেন সাউন্ড এখন ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় একটু কমেন্টস করে জানান, তাহলে ক্লাসটি কন্টিনিউ করবো। হ্যাঁ, ক্লাসটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি, আপনারা একটু জানান যে এখন ঠিক আছে কিনা। শুনতে পাচ্ছেন? আমাদের জান্নাতুল ফেরদৌস আপু অনেক পরে আসছেন। জান্নাত আপু বলেন তো শোনা যায় কিনা। আলহামদুলিল্লাহ। আয়েশা আপু ভালো আছি। রাজিয়া সুলতানা সাউন্ড ক্লিয়ার। এই তো শোনা যায় স্যার। ওকে, আপনারা শুনতে পারলে আমি ক্লাসটি শুরু করবো। হ্যাঁ, কারণ আপনাদের জন্যই এত আয়োজন, এত গবেষণা, রাত জেগে জেগে পড়াশোনা করা, সকালে না ঘুমিয়ে পড়াশোনা করা, শুধু আপনাদের জন্য। যদি আপনাদেরকে বুঝাতেই না পারি তাহলে খুব খারাপ লাগে। এখন দেখেন, এই যে আমাদের লাইভ ক্লাসটি, এটা আজকের বিষয়াবলী আমি ধারাবাহিকভাবে পড়ছি এবং কি আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছি। আসেন, আমরা যেটা বললাম, এশিয়ার দীর্ঘতম নদী যেটি, সেটা হচ্ছে এই যে ইয়াংসি কিয়াং নদী। এটাকে স্বর্ণ ভরপুর নদী বলা হয়। এত পরিমাণ স্বর্ণের খনি এবং ঝিনুক থেকে মুক্তাও পাওয়া গিয়েছে। এটা কোথা থেকে? এটা হচ্ছে ইয়াংসি কিয়াং নদীর নিচ থেকে। এই কারণে এটাকে স্বর্ণ ভরপুর নদী বলা হয়। তাহলে স্বর্ণ ভরপুর নদী কোনটি? সেটা হচ্ছে ইয়াংসি কিয়াং নদী। আবার উত্তর আমেরিকার দীর্ঘতম নদী যেটি, সেটা হবে মিসিসিপি মিসৌরি। ঠিক আছে, এমন একটা নাম রেখে দিবেন আপনার, মানে যাতে পড়তে না পারে মানুষজন। মিসিসিপি মিসৌরি, এটা হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। তারপরে আসেন, আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি? সেটা হচ্ছে নীল নদ। এটা আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদী, যেটি 11টি দেশকে অতিক্রম 11টি দেশকে অতিক্রম করেছে। তাহলে নীলনদ কয়টা দেশকে অতিক্রম করেছে? 11টি দেশকে অতিক্রম করেছে এই নীলনদ। আচ্ছা, কে বলতে পারবেন নীল নদের দান বলা হয় কোন দেশকে? দেখি অ্যান্সার করেন তো। নীল নদের দান বলা হয় কাকে? দেখি বলেন। প্রশ্ন, নীল নদের দান বলা হয় কাকে? আমি অপশন দিব সিরিয়া, আমি অপশন দিব মিশর, আমি অপশন দিব লিবিয়া। আচ্ছা, তারপরে আমি অপশন দিব সৌদি আরব। বলেন, নীল নদের দান বলা হয় কাকে? স্যার প্রথম থেকে শুরু করেন। নদী আক্তার, আমি নদী থেকে শুরু করছি, আপনার থেকে আমি শুরু করছি, সরি, নদ নদী থেকে শুরু করছি। দেখি বলেন। বাহ, আমাদের আব্দুল কাদের, উম্মে হানি রহমান, আবু বকর, সেতু সরকার আপু অনেক অ্যান্সার করেছে গতকাল। আব্দুল আউয়াল, তারপর রাজিয়া সুলতানা, রাজু, তারপরে জামিন খাতুন, জান্নাতুল ফেরদৌস, তারপরে আমাদের হাজেরা খাতুন, অনেকের অ্যান্সার সঠিক হয়েছে। তার মানে এর সঠিক অ্যান্সার হচ্ছে মিশর। ঠিক আছে, মিশরকে নীল নদের দান বলা হয়। এটার কয়েকটা কারণ আছে। ঠিক আছে, এর কারণটা কি নীল নদের দান বলা হয়? এটা এটা কে বলেছেন? এটা কারণটা কি? কারণ নীল নদের উপরে মানে মিশরের মানুষের অর্থনৈতিক নির্ভরতা। তাইলে মিশরীয়দের অর্থনৈতিক নির্ভরতার জন্য
নির্ভরতার জন্য। তাহলে কি হলো বলেন? মিশরীয়দের অর্থনৈতিক নির্ভরতার জন্য মিশরকে নীল নদের দান বলা হয়। আর এই উপাধিটা দিয়েছিলেন কে? নামকরণ কে করেছিলেন? নামকরণ করেছিলেন যিনি, তার নাম হচ্ছে ইতিহাসের জনক হেরোডোটাস। এই সেই হেরোডোটাস, এই হেরোডোটাস হচ্ছে তিনি নামকরণ করেছিলেন। ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছিলেন। তাইলে মিশরকে নীল নদের দান বলেছিলেন হেরোডোটাস। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। নীল নদটা অনেক বড় একটা নদী, যে নদীটা 11টি দেশকে অতিক্রম করেছে। নীল নদ যদি না থাকতো, সমগ্র আফ্রিকার এই যে 11টি দেশ, এগুলো মরুভূমি থাকতো। বলা চলে যে নীল নদের কারণেই এরা অর্থনৈতিকভাবে সচ্ছল। কৃষি নির্ভরতা, অর্থনৈতিক জাহাজগুলো পরিচালনা করার জন্যই হচ্ছে নীল নদ এখানে গুরুত্বপূর্ণ। তাই তো নীল নদের দান বলা হয়েছে। ইভেন মিশরীয় যে সভ্যতা, এই সভ্যতাও গড়ে উঠে নীল নদের তীরে। তারপরে নীল নদকে একসময়, মিশরকে একসময় কি বলা হতো আপনারা জানেন? মিশরকে একসময় বলা হতো ইজিপ্ট, তাই না? মিশরের পূর্ব নাম হচ্ছে ইজিপ্ট। এই যে ইজিপ্ট, এর রানী ছিলেন ক্লিওপেট্রা। আপনারা নিশ্চয়ই ক্লিওপেট্রা এই রানীর নাম শুনেছিলেন, ক্লিওপেট্রা। এই সেই ক্লিওপেট্রা, তিনি হচ্ছেন মিশরের রানী ছিলেন। ঠিক আছে, নীল নদের তীরেই তার রাজত্ব ছিল। ক্লিওপেট্রা তাকে না পেয়ে জুলিয়াস সিজার বলেছিলেন, ভিনি ভিডি ভিসি, এলাম, দেখলাম, জয় করলাম। আমি আমি জুলিয়াস সিজার পৃথিবীর কত দেশ জয় করলাম, কত রাজ্য দখল করলাম, কত প্রাসাদ আমি জয় করে ফেললাম মুহূর্তের মধ্যে, কিন্তু ক্লিওপেট্রা তোমার মন জয় করতে পারলাম না। জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি, এলাম, দেখলাম, জয় করলাম, ভিনি ভিডি ভিসি। এই ক্লিওপেট্রাকে কেন্দ্র করেই তিনি উক্তিটি করেছিলেন। তাইলে ক্লিওপেট্রাও কিন্তু এই মিশরের বা ইজিপ্টের রানী ছিলেন। তো তখন থেকেই মিশর খুব প্রসিদ্ধ ছিল সারা পৃথিবীব্যাপী। আর ক্লিওপেট্রা অনেক কর্মকাণ্ড, অনেক তার দেখা যাচ্ছে যে নির্মাণ শৈলী দিয়ে মিশরকে সাজিয়েছিলেন। স্পেশালি মিশরীয় সভ্যতাটা সম্পূর্ণটাই নীল নদের তীরে গড়ে ওঠে। আবার মিশরের যে রাজধানী, সেটা কোনটা বলেন তো? কায়রো। এই সেই কায়রো, এই কায়রোটা নীল নদের তীরে অবস্থিত। আপনাদের পরীক্ষাতে আসবে কায়রো কোন নদীর তীরে অবস্থিত। তাহলে কায়রো নীল নদের তীরে অবস্থিত। কায়রো হলো নীল নদের তীরে অবস্থিত। কায়রো বন্দর, কায়রো শহর, এ দুটাই হলো নীল নদের তীরে অবস্থিত। আমি আবারও বলে রাখি, আজকের ক্লাসে যিনি সর্বোচ্চ শেয়ার করবে তাকে এক সেট বই দেয়া হবে। প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষার এক সেট বই, বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। তো সর্বোচ্চ শেয়ারকারী যে, তাকে বই দেয়া হবে। এবং পরবর্তী ক্লাস আমি বলে দিব যে সর্বোচ্চ কে শেয়ার করেছে। 5টা, 10টা, 12টা, আপনি কয়টা শেয়ার করেছেন এখানে মিথ্যা কথা বললেও লাভ নেই। হ্যাঁ, আমরা এখানে চেক করলে বের হয়ে যায়। সর্বোচ্চ শেয়ার করবেন। আচ্ছা, তারপর আসেন আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। বলছিলাম আফ্রিকার দীর্ঘতম নদী নীল নদ, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নদী। আচ্ছা, ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা। এই প্রশ্নটা 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? এটা হচ্ছে ভলগা। এই ভলগাটা হলো রাশিয়াতে অবস্থিত, অনেক বিশাল একটি নদী। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবেন। ওশেনিয়ার দীর্ঘতম নদী যেটি, সেটা হচ্ছে মারে ডার্লিং। মানুষ মারে ফিল্ডিং, আর উনি মাসে কি ডার্লিং। তাহলে ওশেনিয়ার দীর্ঘতম নদী এটা হচ্ছে মারে ডার্লিং, যেটার অবস্থান অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, তাহলে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটা? আমাজন। এই সে আমাজন, এটা দক্ষিণ আমেরিকার
দীর্ঘতম নদী। ইভেন পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী বলা হয় এই আমাজন নদীকে। দেখেন, পৃথিবীর দীর্ঘতম খরস্রোতা নদী কোনটি? সেটা হচ্ছে আমাজন নদী। আচ্ছা, এই আমাজনের কথা আমরা বলছি। আমাজন, এই আমাজন একটা বনের নাম, আমাজন আবার একটা নদীর নাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী। তাহলে দেখেন, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? সেটা হচ্ছে আমাজন নদী। আর এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম, পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী। পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী, পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদীর নাম সেটা হচ্ছে আমাজন নদী। পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী, এই সেই আমাজন নদী। এটার উৎপত্তি কোথায়? এটার উৎপত্তি যদি বলা হয়, এটা হবে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা, আন্দিজ পর্বতমালা। তারপর এটার পতন কোথায়? তাহলে এটার পতন যেখানে, সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে। তাহলে আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে এটার পতন হয়েছে। একটু সহজে মনে রাখতে পারেন, আমাজন আ দিয়ে শুরু হয়েছে, তাহলে আতে আন্দিজ, আতে হচ্ছে আটলান্টিক। আন্দিজ পর্বতমালা থেকে এই নদীটা উৎপত্তি হয়েছে, আর নদীর পতন হয়েছে যেখানে গিয়ে সেটা মিলিয়ে গিয়েছে, সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে। তো এই দুইটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কে বলতে পারবেন? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? খরস্রোতা মানে হচ্ছে যেই নদীতে ক্ষারের পরিমাণ বেশি, লবণের পরিমাণ বেশি, সেটাকে খরস্রোতা বলা হয়। শেয়ার 20টা করেছে নদী আক্তার। আজকে যেহেতু আপনার নামের উপরে ক্লাস, আপনি যে সর্বোচ্চ শেয়ার করবেন, আপনি পুরস্কার পান আজকে 4টা বই। এটা আমি চাই, আমি দেখতে চাই আপনি। তারপর কুইজ থাকবে আপনাদের জন্য। আচ্ছা, দেখি এই প্রশ্নের অ্যান্সার করেন। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী। আচ্ছা, হ্যাঁ, আমাদের ফুয়াদ অ্যান্সার করেছেন, তারপরে আতিউর প্রধান অ্যান্সার করেছেন। এক অর্থে হয়েছে, আরেক অর্থে হয়নি। সায়েম খাতুন, চক্রবর্তী, বৃষ্টি চক্রবর্তী, জোনাকমণি আপনারটা হয়নি। তারপরে সাদিয়া আক্তার, সেতু সরকার, আব্দুল কাদের, তারপরে হচ্ছে মুস্তাক, মুসলিমা জাহান অ্যান্সার করেছেন। হয়েছে, উত্তর হয়েছে আব্দুল কাদের, এবার হয়েছে আপনারটা। তারপর রাজু আহমেদ, আপনারটা সঠিক হয়েছে। জান্নাতুল ফেরদৌসেরটা সঠিক হয়েছে। ক্লান্ত প্রতীক, আপনারটা সঠিক হয়েছে। তানজিলা ইমরান সঠিক হয়েছে। বাহ, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন। তার মানে কোনটা হবে বলেন? কোনটা হবে? কর্ণফুলী। এই সেই কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীটা হলো চট্টগ্রামে অবস্থিত, যেটা বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হিসেবে পরিচিত। ক্ষারের পরিমাণ বেশি, এই কারণে সবচেয়ে খরস্রোতা নদী বলা হয় কর্ণফুলী নদীকে। আর পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী যেটি, সেটা হচ্ছে আমাজন নদী। তাহলে পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী কোনটি বলেন? আমাজন নদী। আর বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী যেটি, সেটার নাম হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। জল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় বাংলাদেশের একটা জায়গা থেকে, সেটা হলো এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, এটা কর্ণফুলীর একটি শাখা নদী। কাপ্তাই, কাসালাং, গাংখিয়াং, এরকম অনেকগুলো নদী আছে, তার শাখা নদী। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দেখি এই প্রশ্নের উত্তরটা আমি আশা করি সবাই দিতে পারবেন। বলেন, ইউরোপের দীর্ঘতম সাগর কোনটি? ইউরোপের
দেখি মনে আছে কিনা, এটা কুইজ। ইউরোপের দীর্ঘতম সাগর কোনটি? আচ্ছা, একটু মানে যারা পারেন লিখে ফেলেন, আমি অপশনও দিব অবশ্য। আচ্ছা, আমি প্রথমে লিখবো হচ্ছে নীল নদ। আমি অপশনের মধ্যে লিখবো ভলগা। আচ্ছা, আমি অপশনের মধ্যে দিব কাস্পিয়ান। তারপরে আমি অপশনের মধ্যে দিব রো নদী। আমি অপশনের মধ্যে দিব বাল্টিক। বাল্টিক বলেন, তাহলে বলেন তো ইউরোপের দীর্ঘতম সাগর। আচ্ছা, আরো কি অপশন দিব? আরো অপশন দেই? অপশন নাই, একটা অপশন দেই। বলেন ইউরোপের দীর্ঘতম সাগর কোনটি? দেখি 20টা শেয়ার ডান করেছেন, থ্যাংক ইউ ফাহমিদা। দেখি আপনি আজকে পুরস্কারটা পান নাকি নদী আপু পায়। নদী আপু অলরেডি 10টা না কয়টা করেছে। আফরুজা আক্তার টিনা ভলগা বলেছেন, তানজিলা মাহফুজ কাস্পিয়ান বলেছেন। তাহলে ইউরোপের দীর্ঘতম নদী, দীর্ঘতম সাগর কোনটি? এটা জামিনা করিম অ্যান্সার করার চেষ্টা করেছেন, করেন আপনারা। আমি দেখতে চাই যে আপনারা সবাই অ্যান্সার করবেন, সবাই অ্যান্সার করেন, যারটা সঠিক হয়। এই তো সাইমা খাতুন অনেক চালাক, এমডি ইমরান অনেক চালাক। তারপরে হচ্ছে আমাদের দেখি আর কারা 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 সঠিক অ্যান্সারটা দিতে পারছেন। জান্নাতুল ফেরদৌস, তারপরে সে আব্দুল কাদের, হ্যাঁ, উজ্জ্বল, আনিসা খাতুন। কনফিউশন, অনেকে এসব কনফিউশনের মধ্যে আছেন, সঠিক অ্যান্সারটা বুঝতে পারছেন না আপনি কোনটা দিবেন, কনফিউশনের মধ্যে সব সময় থাকেন। দেখি, হ্যাঁ এই তো আমাদের সাপিলা, সাপিলা মেবি কি যেন নামটা আসছে। ওকে ফাইন, অ্যান্সার করতে থাকেন। এই তো ইমরান, একটা মাত্র উত্তর সঠিক হয়েছে। ইমরান, ইমরান ভাই আপনার জন্য শুভকামনা। আপনি শুধু সঠিক অ্যান্সারটা দিয়েছেন, আর কারোটা হয় নাই। দেখেন দেখেন ইমরান ভাই কি অ্যান্সার করেছে। ইমরান ভাইটা দেখে আপনার অ্যান্সার করে ফেলেন, অনেকেরটাই ভুল হয়েছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নাই, অপশনের মধ্যেই নাই, অপশনের মধ্যেই নাই। তাহলে স্যার সঠিক অ্যান্সার কোনটা হবে? ইউরোপের দীর্ঘতম সাগর সেটা তো হবে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর। আর আমি এখানে যা লিখেছি নীল নদ, তাহলে আমি প্রশ্ন করেছি সাগর কিন্তু লিখছি নদ, তাহলে কি এটা হবে? একটু আগে আমি পড়িয়েছি ভলগা, এটা হলো ইউরোপের দীর্ঘতম নদী, তাহলে এটাও তো হচ্ছে না। নীল নদও তো হচ্ছে না, তাহলে এটা ভলগা হচ্ছে নদীর নাম। একটু আগে না পড়ালাম ইউরোপের দীর্ঘতম নদী ভলগা নদী, এটা হবে না। কাস্পিয়ান সাগর পৃথিবীর সবচেয়ে বৃহৎ সুপেয় পানির মজুদ রয়েছে কাস্পিয়ান সাগরে, এটা কিন্তু বৃহৎ সাগর না। তারপরে হচ্ছে রো নদী, এই যে রো নদী এটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম নদী। তাহলে দেখেন যদি বলা হয় পৃথিবীর ক্ষুদ্রতম নদী কোনটি, তাহলে সেটা হবে রো নদী, যেটা ইউএসএ তে অবস্থিত। ঠিক আছে, অন্টারিও রাজ্যে, অন্টারিও রাজ্যে অবস্থিত এই নদীটি। ঠিক আছে, অন্টারিও রাজ্যে অবস্থিত, যেটা 61 কিলোমিটার দৈর্ঘ্য মাত্র, সরি 61 মিটার। এটা হচ্ছে 61 মিটার দৈর্ঘ্য এর, মানে কত বিশাল নদী, কয়েক মিনিট লাগে এই নদীটা পার হতে, যেটার নাম হচ্ছে রো নদী। তো রো নদী তো হচ্ছে না, কারণ কি রো নদী হলো পৃথিবীর ক্ষুদ্রতম নদী। তাহলে তাহলে এখানে অপশনে নেই বাল্টিক, তো বাল্টিক তো আর নদী না, বাল্টিক হচ্ছে সাগর। তো বাল্টিক সাগর হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম সাগর, তাই না? পৃথিবীর ক্ষুদ্রতম সাগরের নাম হচ্ছে বাল্টিক সাগর। আর পৃথিবীর দীর্ঘতম সাগর কোনটি? কমেন্টসে জানান। পৃথিবীর দীর্ঘতম সাগর কোনটি, এটা কমেন্টস করেন তো আপনারা। হ্যাঁ, তাহলে বাল্টিক সাগর যদি হয় পৃথিবীর ক্ষুদ্রতম সাগর, পৃথিবীর দীর্ঘতম সাগর কোনটি? দীর্ঘতম সাগর হলো নীল নদ, তাই না? নীল নদ।
সরি, দীর্ঘতম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর, এটা গতকাল যারা আমার ক্লাসটি করেছেন তারা এটার সঠিক অ্যান্সার দিতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু সাধ্য নাই মুস্তাক ফাহমিদ, আপনি যে এতদিন পর্যন্ত আমাকে খুঁজে বের করছেন এর জন্য আপনাকে থ্যাঙ্কস। ঠিক আছে, সাক্ষাৎ করেন। আপনি প্রথম এক জায়গায় আমার ক্লাস করেছেন, এখন আবার ক্লাস করছেন, অন্য জায়গায় হয়তো আমার ক্লাস করবেন। আমি আছি, অনলাইনে আছি। ঠিক আছে, যেহেতু কোচিং সেন্টারটি আমার না, আই এম এ টিচার, আই এম জাস্ট টিচার। ঠিক আছে, তো আপনারা ক্লাস করেন, আপনাদের যার ক্লাস ভালো লাগে, যে ক্লাসটা বুঝতে সহজ হয়, এটাই তো করা উচিত, তাই না? তো আমি যেটা বলছি সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগরের উত্তরটা দিয়েছে রাজু আহমেদ, তারপরে আব্দুল কাদের। আব্দুল কাদের ভুল বলেছে। হ্যাঁ, আব্দুল কাদের, সাইদুল স্যার ইংলিশ ক্লাস নেন না কেন? সাইদুল স্যার অবশ্যই ক্লাস নেবেন, উনি ওমরাতে আছেন। তারপর সেতু সরকার, মুসলিমা জাহান, তারপরে হচ্ছে ওকে জান্নাতুল ফেরদৌস, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে দক্ষিণ চীন সাগর হলো পৃথিবীর দীর্ঘতম সাগর, আর পৃথিবীর ক্ষুদ্রতম সাগর, পৃথিবীর ক্ষুদ্রতম সাগর সেটা হচ্ছে বাল্টিক সাগর। তাহলে এখানে তো উত্তর নাই, তাহলে অ্যান্সার হচ্ছে নাই। সঠিক অ্যান্সার কোনটা বললাম? ইউরোপের দীর্ঘতম সাগর সেটা হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের তীরে সবচেয়ে বেশি দেশ অবস্থিত। তাহলে সবচেয়ে বেশি দেশ অবস্থিত কোথায়? সবচেয়ে বেশি দেশ অবস্থিত হচ্ছে এই ভূমধ্য সাগরের তীরে, মেডিটেরিয়ান সি যেটাকে বলা হয়। এই ভূমধ্য সাগরের তীরে অনেক দেশ, এখানে ফল ফলাদি ভালো হয় এই তীরবর্তী রাষ্ট্রগুলোতে, ফলে এগুলাকে বলা হয় ফলের ঝুড়ি। আপনাদের পরীক্ষাতে আসে যে ফলের ঝুড়ি বলা হয় কাকে? ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্য সাগরের তীরবর্তী রাষ্ট্রগুলোকে। ফলের ঝুড়ি বলা হয় তীরবর্তী দেশগুলোকে। তাহলে ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্য সাগরের তীরবর্তী রাষ্ট্রগুলোতে প্রচুর পরিমাণ ফল পাওয়া যায়। ইউরোপে ফলের দাম একবারে কম। আমার একটা ছোট ভাই অস্ট্রেলিয়ায় আছে, বললো যে ভাইয়া, সে ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়াতে, সে বললো যে ভাইয়া ফলের দাম এত কম। ঠিক আছে, এই কারণেই এই দেশে মানুষজন এত অ্যাক্টিভলি কাজ করতে পারে। আর বাংলাদেশে মালটা কিনতে যান, আপেল কিনতে যান, মানে এক রকমের ফল কিনলে আরেক রকম ফল কিনার সাধ্য থাকে না আপনার। খেজুর কিনতে যান, 500 টাকার নিচে কোনো খেজুরে নেই ভালো মানে। ঠিক আছে, 800, 900, 1000 টাকা দাম বলেছে খেজুরের, আপনি বলছেন 500 টাকা। ওই বেচারা তো মেজাজ খারাপ হয়ে গেছে, বেচারা আপনার দিকে তাকায় না। কি করবে, ওনারা অনেক দাম দিয়ে কিনতে হয়। কিন্তু বিদেশে ফল ফলাদি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত অথবা পাকিস্তানে যান, মিয়ানমারে যান, সেখানেও ফল ফলাদির দাম অনেক কম। তো বাংলাদেশে প্রচুর পরিমাণ দাম, নিত্য পণ্যের দামটা হচ্ছে অনেক। এই নিত্য পণ্যের দাম যারা কমাতে পারবে, যে সরকার, ওই সরকার সবার কাছে রেসপেক্টেড। ঠিক আছে, আপনি দেশ অনেক উন্নত করে ফেলছেন, আমার পেটে খাবার নাই, রাস্তায় দেখবেন মানুষজন বসে থাকবে। আন্দোলন, মানুষ দুবেলা ঠিক মতো খাইতে পারলেই এই আন্দোলন কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ইউরোপের দীর্ঘতম যে সাগর সেটা হচ্ছে ভূমধ্য সাগর। আমরা আমাদের মূল আলোচনায় চলে গেলাম। মূল আলোচনায় কি বলছি আমরা? আমরা বলছিলাম ওশেনিয়ার দীর্ঘতম নদী যেটা, সেটা হচ্ছে এই মানে ডার্লিং নদীটি। ওকে, এবার একটু সামনে যাই। এবার আসি আমরা আমাজন নদী সম্পর্কে। একটু আগে আমি বলেছিলাম আমাজন নদী সম্পর্কে। এবার দেখেন, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রশস্ততম নদী। আর দীর্ঘতম যদি বলা হয় তাহলে হবে নীল নদ, আর বৃহত্তম অথবা প্রশস্ততম যদি বলা হয় তখন আমাজন নদী হবে। এটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য হলো 6436 কিলোমিটার। ঠিক আছে, 6436 কিলোমিটার। আর নীল নদের দৈর্ঘ্য কত? মনে রাখবেন, নীল নদের দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে 6650 কিলোমিটার দৈর্ঘ্য।
কার দৈর্ঘ্য? নীল নদের। নীল নদের। তাহলে নীল নদের দৈর্ঘ্য কত? নীল নদের দৈর্ঘ্য হচ্ছে ৬,৬৫০ কিলোমিটার, আর আমাজন নদীর দৈর্ঘ্য হচ্ছে ৬,৪৩৬ কিলোমিটার, যার কারণে দৈর্ঘ্যের দিক থেকে নীল নদের তুলনায় পিছিয়ে আছে, কিন্তু প্রশস্ততার দিক থেকে, হ্যাঁ, এবং সামগ্রিক দিক থেকে এটা কিন্তু অনেক বড় একটা নদী। ঠিক আছে, অনেক বড় একটা নদী আমাজন। তারপরে দেখেন এই আমাজন নদীটা, এটা উৎপত্তি আন্দিজ পর্বতমালা। আপনি মনে রাখবেন কি দিয়ে? আ দিয়ে আমাজন, আ দিয়ে আন্দিজ। আবার এটা পতিত হয়েছে কোথায়? আটলান্টিকে। এটা একটু আগে আমি বলেছি। আমাজন নদী 60টি দেশের উপর দিয়ে অতিক্রম করেছে। আমাজন নদী যদি 60টি দেশের উপর দিয়ে অতিক্রম করে, নীল নদ কয়টি দেশের উপর দিয়ে অতিক্রম করেছে? আপনারা কমেন্টসে জানান। বলেন তো, নীল নদ কয়টি দেশের উপর দিয়ে অতিক্রম করেছে? আপনারা এটা কমেন্টসে জানিয়ে দেন, আর আমি পড়াতে থাকি। এবার আসেন নীল নদ। আচ্ছা, এখানে কিন্তু উত্তরটা দেয়া আছে, উত্তরটা দেয়া আছে। তারপরেও আমি আপনাদের জন্য প্রশ্ন ছুড়ে দিলাম, সেটা হচ্ছে নীল নদ, নীল নদ কয়টি দেশকে অতিক্রম করেছে? অতিক্রম করেছে অর্থাৎ কয়টা দেশের উপর দিয়ে নীল নদ অতিক্রম করেছে? আমি অপশনে দিব 7টি, অপশনে দিব 8টি, অপশনে দিব 9, অপশনে দিব 11টি। বলেন কয়টা দেশের উপর দিয়ে এই নীল নদ অতিক্রম করেছে? 7, 8, 9 নাকি 11টি? দেখি। হ্যাঁ আনিশা, আপনারা সঠিক হয়েছে। নীলা পোদ্দার, নীলা পদ্ম, আচ্ছা নীল পদ্ম, জোনাকি মণি, পিয়ারা বেগম, তারপরে শিল্পী, সুমাইয়া, আবু বকর সিদ্দিক। ওকে ফাইন, অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন। আমির হামজা, তারপর আঞ্জু, ইমরান, আনিস খাতুন, আনিসা খাতুন, রাজিয়া সুলতানা, বাহ, অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন। তার মানে কয়টি? নীল নদ 11টি দেশের উপর দিয়ে অতিক্রম করেছে। 11টি দেশকে অতিক্রমকারী, সেটা হচ্ছে নীল নদ। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন আমরা নীল নদের পরে যেখানে যাব, নীল নদের পরে আমাদের দেখেন ইয়াংসে কিয়াং নদী সম্পর্কে একটু জেনে নেই। ইয়াংসে কিয়াং, এটা হচ্ছে আমাদের এশিয়ার দীর্ঘতম নদী। এটা হচ্ছে বিশ্বের 3য় দীর্ঘতম নদী। ঠিক আছে, নীল নদ এবং আমাজনের পরে এশিয়ার দীর্ঘতম নদী 6,378 কিলোমিটার কিন্তু। তারপর উৎপত্তি স্থল, এটা তিব্বতের মালভূমি। এই উৎপত্তি স্থল পরীক্ষা আসে। ইয়াংসে কিয়াং এর উৎপত্তি হচ্ছে তিব্বতের মালভূমি, আর এটার পতন হয়েছে কোথায়? পূর্ব চীন সাগরে। মারে ডার্লিং নদী, আচ্ছা এটা কি আসলো আবার? আচ্ছা এটা না, তাইলে পূর্ব চীন সাগরে এটা হচ্ছে পতন হয়েছে, আর এটা উৎপত্তি হয়েছে তিব্বতের মালভূমিতে। ঠিক আছে, আর এটার পতন হয়েছে কোথায়? পতন হয়েছে পূর্ব চীন সাগরে। এই পূর্ব চীন সাগরে এটার পতন হয়েছে। হ্যাঁ, এটি ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী। আচ্ছা, ওই যে মারে ডার্লিং, যেটা মারে ডার্লিং, এটা কিন্তু ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী। মারে ডার্লিং ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী, মারে ডার্লিং। আবার এটি অস্ট্রেলিয়া মহাদেশের দীর্ঘতম। কেউ কেউ এটাকে অস্ট্রেলিয়া মহাদেশ বলে, কেউ ওশেনিয়া বলে। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশের 14টা দেশ আছে, এর মধ্যে সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া। তাই অনেকে ওশেনিয়া না বলে অস্ট্রেলিয়া মহাদেশ বলে শখে, কিন্তু সঠিক অ্যান্সার যেটা, সেটা হবে ওশেনিয়া মহাদেশ। মিসিসিপি মিশরের যৌথভাবে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। আবার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে। সিন্ধু নদী পাকিস্তানে অবস্থিত, দৈর্ঘ্য 3200 কিলোমিটার। তাহলে সিন্ধু নদী, এই সেই সিন্ধু নদী, এখানে তৈরি হয়েছিল একটা সভ্যতা। ওই সভ্যতার নাম কি বলেন? সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতাই হচ্ছে এশিয়ার সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। তাহলে বলেন, আচ্ছা এশিয়ার বলতে আমাদের ভারতবর্ষের, তাহলে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন, ভারতবর্ষের সবচেয়ে
প্রাচীন সভ্যতা যেটি, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা, যেটি সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। ওকে, তো এই হচ্ছে অবস্থা। আর ইরাবতী নদী মিয়ানমারে অবস্থিত, ইরাবতী নদী মিয়ানমারের অবস্থিত। ইভেন পরীক্ষা আসে মিয়ানমার কোন নদীর তীরে, সবাই দিয়ে আসে ওই যে আমাদের পার্শ্ববর্তী নাফ নদী, দিয়ে আসে নাফ নদী। এখন নাফ নদী কেন দিচ্ছেন? কারণ আপনি এটা মুখস্থ পারেন তাই। সুতরাং আপনি যা পারেন ওইটাই সঠিক অ্যান্সার, আপনি যা বুঝেন ওটাই হচ্ছে সবার বুঝ। এটা কিভাবে আপনি ধরে নিলেন? ইরাবতী নদীর তীরে এই মিয়ানমার অবস্থিত। আচ্ছা, এবার দেখি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, দেখি কে আনসার করতে পারেন। চীনের দুঃখ বলা হয় কাকে? কে বলতে পারবেন? চীনের দুঃখ, চীনের দুঃখ বলা হয় কাকে? দেখি সঠিক অ্যান্সার দাতা আমি একটু দেখতে চাই। চীনের দুঃখ, আমি অপশন দিব হচ্ছে ইয়াংসি কিয়াং, ইয়াংসি কিয়াং। আচ্ছা, আমি অপশন দিব গ্র্যান্ড খাল বা গ্র্যান্ড ক্যানেল, গ্র্যান্ড ক্যানেল। আচ্ছা, আমি আরেকটা অপশন দেই দামোদর নদী। আচ্ছা, আমি আরেকটা অপশন দিব সাহারা মরুভূমি। আমি আরেকটা অপশন দিতে চাই হুয়াংহু নদী। দেখি কে আনসার করতে পারেন। ইতোমধ্যে অনেকে ভুলভাল অ্যান্সার দিয়ে শুরু করেছেন, কিন্তু আমাদের অনেকে আবার সঠিক অ্যান্সারটা দিয়েছেন। চীনের দুঃখ বলা হয় কাকে? ইয়াংসি কিয়াং, গ্র্যান্ড ক্যানেল, দামোদর, নাকি সাহারা মরুভূমি, নাকি হুয়াংহু নদী? বাহ বাহ, অ্যান্সার আর অ্যান্সার, সঠিক অ্যান্সারের পরিমাণে বেশি ঝুমা আক্তার, সাদিয়া আক্তার, তারপর নুসাইবা আক্তার, মুনাইম আক্তার, তারপর হচ্ছে শিল্পিয়ারা, শিল্পী আপনারা শরিক হয়েছে। তারপরে আনিশা ইসলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে ময়না, রিমা আক্তার, শিপন দাস, শিপন, এম এ রহমান, স্বপ্নের সন্ধি, তারপরে হচ্ছে সুমাইয়া খাতুন। হ্যাঁ, আমি যতগুলো নাম পড়লাম সবার উত্তরটা সঠিক হয়েছে। যারা ভুল দিয়েছে তাদের নাম আমি পড়ি নেই। উজ্জ্বল খান, তারপর হচ্ছে দাস কি দাস এটা, তারপর হচ্ছে রাজু আহমেদ। স্যার চীনের সামরিক নাম দেখে বোঝা যায়। হ্যাঁ, সবকিছুর নাম দেখে বোঝা যায়। হ্যাঁ, চীনের নামগুলো অনেক সহজ, তাই না? চা চিনি লিচু লুচি, এরকম নাম, চং পাং চং, এরকম হচ্ছে তাদের নাম। তারপর যে শি জিনপিং, হ্যাঁ, এরকম হচ্ছে চীনের নামগুলো থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে হুয়াংহু নদী। এই সে হুয়াংহু নদী, এক সময় এই নদীতে প্রচুর বন্যা হতো, চীনের হুয়াংহু নদীতে প্রচুর বন্যা হতো, যার কারণে এই হুয়াংহু নদীর আশেপাশে যত অঞ্চল ছিল প্লাবিত হয়ে যেত, ফসলি জমিনগুলি নষ্ট হয়ে যেত, তারপর লবণাক্ত জল ঢুকে ফসলি জমি নষ্ট হয়ে যেত বলে এই নদীটাকে বলা হয় কি? চীনের দুঃখ। আর এই যে ইয়াংসি কিয়াং, এটাও চীনে অবস্থিত, এটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম, তাই না? এশিয়ার দীর্ঘতম নদী, এশিয়ার দীর্ঘতম নদী। গ্র্যান্ড খাল, এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম খাল, ঠিক আছে? বিশ্বের দীর্ঘতম খাল, বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল, কৃত্রিম খাল, সেটা হচ্ছে চীনে অবস্থিত, গ্র্যান্ড খাল হিসেবে পরিচিত। দামোদর নদী, এটাকে বাংলার দুঃখ বলা হয়, বাংলার দুঃখ, যদিও এই নদীটা হলো পশ্চিম বাংলায়। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদী। সাহারা মরুভূমিকে বলা হয় আফ্রিকার দুঃখ, আফ্রিকার দুঃখ, কারণ 25 লক্ষ কিলোমিটারের এই সাহারা মরুভূমিতে না করা যায় চাষবাস, না করা যায় বসবাস, ফলে এই সাহারা মরুভূমিকে বলা হয় আফ্রিকার দুঃখ। আচ্ছা বলেন,
এতটুকু যদি কারো হয়ে থাকে ডান লিখবেন, হ্যাঁ ডান। আমি সামনে যাব কিনা কল্পনা আক্তার হয়েছে? জি, আব্দুল কাদের ভাই অনেকগুলো সঠিক অ্যান্সার করেছেন আজকে। তারপরে তাহিরা ইসলাম খান, আপনি অ্যান্সার করতে হবে জসিমউদ্দিন সেনবাগি, অং চং পং। তারপরে আব্দুল কাদের, হ্যাঁ তানজিলা, আরিফা খান। স্যার কয়টায় ক্লাস শুরু হয়েছে? আমরা ক্লাস শুরু করেছি 11টার পরে। তারপরে সেতু সরকার, ওকে থ্যাংক ইউ সো মাচ। ডান লিখতে হবে, হ্যাঁ ডান। এই যে আমাদের শিপন বলছে ডান, তাহলে আমি সামনে চলে যাই, সামনে চলে যেতে হবে আমাকে। তাহলে সিন্ধু নদী, ইরাবতী নদী। এবার আসেন খাল। খালগুলো আমরা একটু দেখে নেই। এই যে এটা কি খাল? সুয়েজ খাল। দেখেন এই যে সুয়েজ খাল, এটা হচ্ছে মিশরে অবস্থিত, মিশরের জাতীয় খাল হিসেবে পরিচিত। এই খালটা খনন শুরু করা হয়েছিল 1859 সালে কার্ডিনেল দা লিসেপস এর উদ্যোগে। ঠিক আছে, খালটা খনন শুরু করে, এটা মূলত হচ্ছে আফ্রিকার মরুভূমির বুক ছিঁড়ে তারপরে এই খালটি খনন করা শুরু করা হয়েছে। এই খালটি উদ্বোধন করা হয়েছে 1869 সালে। ফলে এই খাল দিয়ে ইউরোপ থেকে তাদের জাহাজগুলো খুব সহজে আফ্রিকা এবং এশিয়াতে আসতে পারত। কিন্তু এই খালটা মিশরের উপর দিয়ে গিয়েছে, মিশরকে প্রাধান্য দিচ্ছে না। ফলে মিশর 1956 সালে এটাকে জাতীয়করণ করে। মিশর কেন 1956 সালে জাতীয়করণ করেছে? এই জন্য আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ হয়। ঠিক আছে, এই যে আরব ইসরায়েল যুদ্ধ, আরব ইসরায়েল যে দ্বিতীয় যুদ্ধ, আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল কেন? এই মিশরের জাতীয় খাল সুয়েজ খালকে কেন্দ্র করে। মিশর কেন সুয়েজ খালকে জাতীয়করণ ঘোষণা দিয়েছে দেখছেন কিনা? আমার দেশের খাল, আমি কি এটাকে জাতীয় ঘোষণা করব নাকি আন্তর্জাতিক ঘোষণা করব? তোমার কি, তোমার কি? হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমার সম্পত্তি আমি ব্যবহার করতে পারবো না, আরেকজনে হচ্ছে ডেং 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 করে ব্যবহার করবে। এটা কি হয়? আমার ফিলিস্তিন, তারা হচ্ছে শত শত বছর পর্যন্ত এখানে বসবাস করছে, আর কোথাকার সেই জার্মান থেকে হিটলারের মায়ের খেয়ে ইহুদিরা ফিলিস্তিনে আইসা রোহিঙ্গাদের মতো জায়গা নিয়েছে। আজকে সে ফিলিস্তিনিদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, গলা কেটে ফেলা হচ্ছে, গর্ভবতী মায়েদের মানে কি পরিমাণ নির্যাতন করে, গর্ভবতী মায়েদের মানে তরবারি দিয়ে আঘাত করে তারপরে হত্যা করে, সন্তানের সামনে মাকে নির্যাতন করে, সন্তানকে কষ্ট দিচ্ছে, হাজবেন্ডের সামনে স্ত্রীকে রেপ করে বুঝাচ্ছে যে তোমরা এই দেশের নাগরিক না। এরকম নির্মমতা, তারপরও নাকি তারা মানবতার গল্প, তারা হচ্ছে পৃথিবীতে মানবতার প্রতিষ্ঠাতা। মানবতার সংজ্ঞা আমরা তাদের কাছ থেকে শিখতে হচ্ছে। যারা হচ্ছে বিবেকহীন কাজ করে তাদের মুখে কখনো মানবতা এটা মানায় না। ইসরায়েল কখনো মানবতাবাদী কান্ট্রি হতে পারে না, তারা সন্ত্রাস কান্ট্রি। আমি এটাকে ঘৃণা করি। ফিলিস্তিনের স্বাধীনতা দিতেই হবে, এটা এখন সময়ের দাবি। আর কত রক্ত? পৃথিবীতে শুধু মুসলমানরাই রক্ত দিবে? মুসলমানরা কি মানুষ নয়? তাদেরকে এমন ভাবে ভূখণ্ড থেকে উচ্ছেদ করা হলো, অথচ তাদের বাপ দাদার সেই দেশ। জাতিসংঘকে উচিত এখনই স্টেপ নেয়া, না হয় মুসলমানরা চুপ থাকবে না। 100, 150, 200 বছর পরে হলেও এটার প্রতিশোধ কিন্তু নিবে। তখন বললেন না মুসলমানরা হচ্ছে নির্মম হয়ে যায়। পিঠ যখন দেয়ালে ঢেকে যাবে তখন কিন্তু রক্ষা করার ইসরায়েল, আমেরিকা, এমন কোন ফ্রান্স বা ব্রিটেন তৈরি হবে না মুসলমানদের হাত থেকে ইসরায়েলকে রক্ষা করার। ওয়েট, ধৈর্যেরও লিমিট আছে, লিমিট কিন্তু ক্রস করা উচিত নয়, কারোই নয়। সুয়েজ খাল, আচ্ছা এখন আমরা দেখব যে আর কয়েকটা খাল সম্পর্কে আমরা একটু পড়ব। সেটা হচ্ছে পানামা খাল। পানামা খাল নামক যে খালটি, এই খালটি হচ্ছে যুক্তরাষ্ট্র খনন করেছে। খননটা 1904 থেকে 1913, মূলত হচ্ছে এটা 1912 হবে
খনন করে, প্রথম ব্যবহার করে 1914 সালে। এটা মূলত হবে 1912 থেকে 1914, 1912 থেকে 1914 সাল পর্যন্ত এই খালটা খনন করা হয় এবং কি উদ্বোধনও করা হয় 1914 সালের 15 আগস্টে। এই খালটি বন জঙ্গল কেটে পানামা নামক রাষ্ট্রের উপর দিয়ে যুক্তরাষ্ট্র এই খালটা খনন করেছে এবং এই খাল এত গুরুত্বপূর্ণ একটি খাল, পৃথিবীতে যতগুলো খাল রয়েছে তার মধ্যে সবচেয়ে গভীরতম খাল পানামা খাল। এই পানামা খালটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। তাহলে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালটি, সেটা হলো পানামা খাল, যার মাধ্যমে উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে মাইনাস করেছে। তাহলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পৃথক হয়েছে যে খালের মাধ্যমে, সেটা কিন্তু পানামা খাল। আর এই পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বা গেটওয়ে। তাহলে পরীক্ষা আসতে পারে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার কোনটি, সেটা হবে পানামা খাল। এই পানামা খাল যখন যুক্তরাষ্ট্র এককভাবে এবং কি দক্ষিণ আমেরিকার শক্তিশালী রাষ্ট্রগুলো যখন এককভাবে এটাকে ব্যবহার করলো, কিন্তু ট্যাক্স পাচ্ছে না পানামা নামক রাষ্ট্রটি। দেখেন, পানামার জিনিস, পানামার খাল পানামার কাছে নাই, নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে। ওয়াই? অথচ পানামা একটি স্বাধীন রাষ্ট্র। তখন জাতিসংঘের কাছে মামলা দিল, জাতিসংঘ আর কোনো সুরাহা পায় না খুঁজে, এখন কিছু করতে পারছে না কোনোভাবে, যেহেতু পানামা হচ্ছে আমেরিকারই একটি দেশ। তখন সে সুরাহা করে দিল যে যুক্তরাষ্ট্রকে, যে এখন থেকে পানামা খালটা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। তখন এই পানামার নিকট এই খালটি হস্তান্তর করে 15 ডিসেম্বর 1999 সালে। আপনাদের পরীক্ষাতে আসবে পানামা খাল পানামার কাছে হস্তান্তর করা হয় কবে? 1999 সালে। ঠিক আছে, এটা দিয়ে দেয়, কিন্তু আমার ফিলিস্তিনকে দিবে না। ঠিক আছে, এটা কারণটা নিশ্চয়ই আপনারা জানেন। আচ্ছা, তাহলে পানামা খাল সম্পর্কে আমাদের এতটুকু জানতেই হবে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দেখি কেউ পারেন কিনা এই প্রশ্নের উত্তর করতে। আমাদের এই যে পানামা খাল, এটা দৈর্ঘ্য কত? কে বলতে পারবেন? এটা দৈর্ঘ্য কত? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটা করতে চাই। পানামা খালের দৈর্ঘ্য কত? যারা পারেন লিখে ফেলেন। পানামা খালের দৈর্ঘ্য কত মাইল বা কত কিলোমিটার? পানামা খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? আচ্ছা, আমি অপশন দিব। কতে দিব 82 কিলোমিটার, আমি অপশন খতে দিব 164 কিলোমিটার, তারপরে আমি আরেকটা অপশন দেই, আচ্ছা আমি অপশন দিব 193 কিলোমিটার, 193 কিলোমিটার। আচ্ছা, আমি আরেকটা অপশন দেই, দেখি যারা পারেন তারা অ্যান্সার করে ফেলেন। তারপরে 1800 কিলোমিটার। দেখি অ্যান্সার করেন তো, কে করতে পারবেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? আছে কি এখানে? ওকে, থ্যাংক ইউ। আতিউর আপনারটা সঠিক হয়েছে। আফরোজা আপু কাছাকাছি ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের তৌহিদুল ইসলাম, তারপরে আনিশা আপু অ্যান্সার করেছেন, কিন্তু খুব কাছাকাছি ছিলেন। রাসেল আহমেদ আপনারটা হয়েছে। আচ্ছা, যারটা হয় আমি শুধু তারটাই পড়বো। হ্যাঁ, জোবাইর, তারপরে ওম্মে হানি রহমান,
তারপরে হচ্ছে ফারহানা রুমি, তারপরে আহ, জানি না স্যার, নীল পদ্ম বলছে জানি না, স্টেট ফরওয়ার্ড মানুষ আপনি, জানি না, কিন্তু তাসলিমা খাতুনটা সঠিক হয়েছে। তাওহিদুল, জেসমিন, তারপরে এখানে সঠিক অ্যান্সার দিয়েছেন যারা যারা, উম্মে হানি রহমান অ্যান্সার করার চেষ্টা করছেন, তারপরে ফাহিম হাসান আপনারা সঠিক হয়েছে, শারমিন জাহান, নীলপদ্ম, তারপর হচ্ছে তাসলিমা খাতুন, তারপর হচ্ছে বাহ, অনেকেরটাই সঠিক হয়েছে, অনেকেরটাই সঠিক হয়েছে, থ্যাংক ইউ। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে 82 কিলোমিটার, আর 193 কিলোমিটার হচ্ছে সুয়েজ খালের। তাহলে একটু আগে যে আমরা বলেছিলাম সুয়েজ খালের দৈর্ঘ্য কত, এই সুয়েজ খালের দৈর্ঘ্য হচ্ছে 193 কিলোমিটার, আর 1700 থেকে 1800 কিলোমিটার হচ্ছে গ্র্যান্ড খালের দৈর্ঘ্য। ঠিক আছে, গ্র্যান্ড খালের দৈর্ঘ্য। তাহলে পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল সেটা হচ্ছে গ্র্যান্ড খাল। এই গ্র্যান্ড খালের দৈর্ঘ্য হচ্ছে 1700 থেকে 1800 কিলোমিটার। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। দেখেন হয়েছে কিনা, আমি সামনে যাচ্ছি, তারপরে আসেন এবার আমরা দেখব হচ্ছে বিখ্যাত কিছু প্রণালী। তো প্রণালী পড়ানোর আগে আমরা একটু বুঝে নেই প্রণালী জিনিসটা কি। একটু দেখেন প্রণালী আসলে কি। প্রণালী হলো প্রণালী, আর এই প্রণালীর ইংরেজি হচ্ছে স্ট্রেট, STRAIGHT, স্ট্রেট। স্ট্রেট মানে হচ্ছে প্রণালী। প্রণালী বলা হয় যে স্থান জলকে জলের সাথে যুক্ত করে, বা যে রেখা জল এর সাথে জলকে যুক্ত করে, কিন্তু স্থলকে পৃথক করে। তাহলে জলের সাথে জল কিন্তু স্থল থেকে স্থলকে পৃথক করে, মাইনাস করে, তাকে কি বলা হয়? তাকেই বলা হয় প্রণালী। ঠিক আছে, তাহলে প্রণালী কি? প্রণালী হচ্ছে যে একটি অংশ জলের সাথে জলকে যুক্ত করে, এটা খালের মতো দেখা যাবে। হ্যাঁ, এটার এক পাশে হচ্ছে জল, আরেক পাশে জল, এক পাশে একটা নদী, আরেক পাশে আরেকটা নদী হতে পারে, এক পাশে একটা সাগর, আরেক পাশে আরেকটা সাগর থাকতে পারে। ঠিক আছে, আর স্থল থেকে স্থল মানে হচ্ছে এক পাশে একটা স্টেট, আরেক পাশে আরেকটা স্টেট থাকতে পারে, এক পাশে একটা দেশ, আরেক পাশে আরেকটা দেশ থাকতে পারে, এক পাশে একটা মহাদেশ, আরেক পাশে আরেকটা মহাদেশ হতে পারে। এই যে এটার মধ্যখান দিয়ে পৃথক করে দিল। ঠিক আছে, এরকম রেখাগুলো থাকবে। এখানে ধরেন স্থল থাকবে, এখানেও আপনার স্থল থাকবে, কিন্তু এখানে ধরেন একটা সাগর থাকলো বা নদী থাকলো, অথবা একটা মহাসাগর থাকলো ইত্যাদি। আবার এখানেও ধরেন সাগর অথবা মহাসাগর অথবা নদী থাকলো। হ্যাঁ, তো দেখেন এই যে মধ্যখানে কিন্তু জল, এই জলের সাথে জলকে যুক্ত করে দিল, কিন্তু এটা ধরো একটা ভূখণ্ড, এই স্থল থেকে স্থলকে মাইনাস করে দিল, এটাকে মূলত বলা হয় প্রণালী। ঠিক আছে, এটাকে কি বলা হয়? প্রণালী বলা হয়। তা আমরা একটু দেখে নিব প্রণালী আসলে জিনিসটা কি, এবং কোন কোন প্রণালীগুলো পরীক্ষাতে বারবার আসে। প্রণালীগুলো বারবার আসে পরীক্ষাতে, যেগুলো আমরা শুধু এগুলোই পড়ব। প্রথমে আসি কোরিয়া প্রণালী। যেমন দেখেন কোরিয়া প্রণালী জাপান সাগরের সাথে পূর্ব চীন সাগরকে প্লাস করেছে বা যুক্ত করেছে। তাহলে দেখেন কি বলছি, কোরিয়া প্রণালী জাপান সাগরের সাথে পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে আর পৃথক করেছে এই কোরিয়া উপদ্বীপকে জাপান থেকে, অর্থাৎ কোরিয়া রাষ্ট্রটাকে জাপান থেকে পৃথক করেছে যেই প্রণালী, তার নাম হচ্ছে কোরিয়া প্রণালী। তাহলে এখান থেকে এটা তো সোজা, এটা আসবে না, আসবে কি জাপান সাগর আর পূর্ব চীন সাগর, এই অংশটা আসতে পারে। পরীক্ষা আসবে কোরিয়া প্রণালী কাকে যুক্ত করেছে, এরকম প্রশ্ন আসবে। এবার আসেন মালাক্কা প্রণালী। তাহলে মালাক্কা প্রণালী কি? এটা হচ্ছে বঙ্গোপসাগরের সাথে জাভা সাগরকে প্লাস করেছে। ঠিক আছে, কিন্তু পৃথক করেছে কাকে? মালয়েশিয়া থেকে সুমাত্রাকে মাইনাস করেছে। মালয়েশিয়া থেকে সুমাত্রাকে মাইনাস করেছে। আর স্টার চিহ্ন দিয়ে রাখেন,
পক প্রণালী, এই স্টার চিহ্ন দিয়ে রাখেন 3টা, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন এই যে বঙ্গোপসাগরের সাথে মান্নার সাগর, এটাকে যুক্ত করেছে পক প্রণালী। আবার বঙ্গোপসাগরের সাথে মান্নার না দিয়ে ভারত মহাসাগরও দিতে পারে। তাহলে বঙ্গোপসাগরের সাথে ভারত মহাসাগরকে প্লাস করেছে এটা পক প্রণালী, আর পৃথক করেছে ভারত থেকে শ্রীলঙ্কাকে। তাহলে ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে কে? সেটা হচ্ছে এই পক প্রণালী। এগুলো মূলত মানচিত্র থেকে শিখতে হয়। ঠিক আছে, আপনাদেরকে আমি একটা মানচিত্রের কথা বলেছিলাম, সোহেলস ম্যাপ, এখানে কিন্তু সুন্দরভাবে দেয়া আছে। এই মানচিত্রটা সংগ্রহ করে ফেলবেন। আপনাদেরকে আমি পূর্বেও বলেছি আমার একটা মানচিত্র আছে, এই মানচিত্রটা সংগ্রহ করবেন। এটার জন্য হোয়াটসঅ্যাপে নক দিবেন 019829872226, এই নাম্বারে নক করলে আমি আপনাকে মানচিত্রটা কুরিয়ার করে দিব। 2টা মানচিত্র, একটা বাংলাদেশের মানচিত্র আর একটা আন্তর্জাতিক মানচিত্র। ঠিক আছে, এই 2টা মানচিত্র আপনার জীবনের একটা সম্পদ এবং সাধারণ জ্ঞানের জন্য যথেষ্ট এনাফ। যদি বলেন যে ভাই আর বই পড়া লাগবে না, আমি বলবো যে পড়তে পারেন, তবে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে দেখবেন যে এই 2টা মানচিত্র থেকে অনেক প্রশ্ন কমন। আর এখন থেকে আর রাজনীতি প্রশ্নগুলো খুব কম আসবে, কিন্তু বেসিক জিনিস, অরাজনৈতিক জিনিস এখান থেকে কিন্তু প্রশ্ন মানে প্রচুর পরিমাণ আসে। এই জন্য এটা অর্ডার করতে আপনি এই নাম্বারে আমাকে নক দিবেন 019829872226, আমি সরাসরি আপনার প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে পক প্রণালীটা গুরুত্ব দিবেন। আর হরমুজ প্রণালী বর্তমানে সবচেয়ে আলোচিত একটা ইস্যু, এই জন্য এটা 4টা স্টার চিহ্ন দেন। হরমুজ প্রণালী থেকে এইবারও প্রশ্ন আসছে বিসিএস এ, 47তম বিসিএস এ আসছে। পারস্য উপসাগর এবং ওমান সাগরকে যুক্ত করেছে, কি বলে এটা হচ্ছে যুক্ত করেছে হবে। পারস্য উপসাগরের সাথে ওমান সাগরকে কি করেছে? প্লাস করেছে, আর মাইনাস করেছে আরব আমিরাত থেকে ইরানকে। আরব আমিরাত থেকে ইরানকে পৃথক করেছে, এটা হলো হরমুজ প্রণালী। ঠিক আছে, হরমুজ প্রণালী। একজন জিজ্ঞেস করেছে প্রাইস কত, কয় টাকার হবে? আপনার কি বাড়ি গাড়ি বিক্রি করতে হবে? 2টা মানচিত্রের দাম কত হবে? আপনার ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। আচ্ছা, 250 টাকা? নো, 250 টাকা না, আরো কম, মাত্র 160 টাকা, 160 টাকা দাম। তারপরে জিব্রাল্টার প্রণালীটা পড়বেন, এখান থেকে পানামা খালটা পড়বেন। অলরেডি পানামা খাল সম্পর্কে আপনাদেরকে একটু আগে আমি বলেছি। ঠিক আছে, আর জিব্রাল্টার প্রণালীটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে এই সেই জিব্রাল্টার প্রণালী। অশ্বক্ষুরের মতো দেখা যায়। ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরকে প্লাস করেছে। ভূমধ্যসাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এই জিব্রাল্টার প্রণালী, কিন্তু পৃথক করেছে দেখেন ইউরোপ থেকে আফ্রিকাকে। যদি দেশ বলা হয় যে স্পেনকে মরক্কো থেকে মাইনাস করেছে বা পৃথক করেছে কে, তাহলে সেটা হবে জিব্রাল্টার প্রণালী। কারণ কি, স্পেন হলো ইউরোপের দেশ, মরক্কো হলো আফ্রিকার দেশ। এবার বিশ্বকাপে ফুটবলে খুব ভালো খেলেছিল। তো স্পেন এটা ইউরোপের, আর মরক্কো এটা হচ্ছে আফ্রিকা। তাই এই 2টা দেশ পৃথক হয়েছে, মানে 2টা মহাদেশ পৃথক হয়েছে। তাহলে আপনাদের পরীক্ষায় প্রশ্নটা আসবে এভাবে যে জিব্রাল্টার প্রণালী কাকে কাকে পৃথক করেছে, অথবা ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথককারী প্রণালী নিচের কোনটি? তখন সেটা হবে এই জিব্রাল্টার প্রণালী, সেটা হবে জিব্রাল্টার প্রণালী। অনেকেই মানচিত্র নিয়েছেন না, আপনারা সংগ্রহ করেছেন। সানজিদ আক্তার, আমি এটা নিব। হ্যাঁ, অবশ্যই নিশাদ সরকার নিবেন। ঠিক আছে, 210 টাকায় টোটাল কুরিয়ার খরচ সহকারে এটা আপনারা নিতে পারেন ইনশাল্লাহ। আমি পাঠিয়ে দিয়েছি, যাদেরকে পাঠিয়েছি 1 দিন পরে বা 2 দিন পরে পেয়ে যায়। ঠিক আছে, অর্ডার করলে আপনি 2 দিন পরেই পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন আমরা পরে দেখি কি আছে। প্রণালীর আরো কয়েকটা আছে গুরুত্বপূর্ণ, আমরা ওই অংশটাও একটু দেখে নিই। আচ্ছা, প্রণালীর মধ্যে আরো কিছু অংশ আপনাকে একটু পড়তে হবে। সুয়েজ খালটা আপনি একটু পড়ে নেবেন। লোহিত সাগর এর সাথে ভূমধ্য সাগরকে
যুক্ত করেছে এই সুয়েজ খাল। সুয়েজ খালের এক পাশে হচ্ছে লোহিত সাগর অর্থাৎ লাল সাগর, আরেকদিকে হচ্ছে ভূমধ্য সাগর ইউরোপে। তারপর এটাও কিন্তু মিশর থেকে সিনাই উপদ্বীপ, যেটা এশিয়াতে পড়েছে, আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে। আর বেরিং প্রণালীটা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিতে গিয়ে পেয়েছিলাম, এটা পরীক্ষা আসছে, খাদ্য অধিদপ্তরে এই প্রশ্নটা আসছে। দেখছেন, প্রণালী থেকে একটা প্রশ্ন আপনি পাবেন। আপনি যদি প্রশ্নের গুরুত্ব না বুঝেন, ভাই আপনি আসলে মারা খাবেন। প্রশ্নের গুরুত্ব বুঝতে হবে। আচ্ছা, এবার দেখেন দার্দানেলিস প্রণালী, এটা পড়বেন। ইংলিশ চ্যানেলটা পড়বেন। হ্যাঁ, আমার রিকোয়েস্ট হইল ইংলিশ চ্যানেলটা আপনি একটু গুরুত্ব সহকারে পড়বেন, কারণ এটা ফ্রান্সকে ব্রিটেন থেকে পৃথক করেছে। আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরকে যুক্ত করেছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর আটলান্টিক মহাসাগর, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর। এই উত্তর মহাসাগরের সাথে আবার আটলান্টিক মহাসাগরের যে যুক্ত, সেটা কার মাধ্যমে? সেটা হচ্ছে ইংলিশ চ্যানেলের মাধ্যমে। এর এক পাশে মানে আটলান্টিক মহাসাগর, আরেক পাশে হচ্ছে উত্তর মহাসাগর। এর একদিকে হচ্ছে ফ্রান্স, আরেক পারে হচ্ছে ব্রিটেন। ফ্রান্স থেকে ব্রিটেনকে পৃথককারী যে প্রণালী, সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল, ডোবার প্রণালী। এটা আপনারা পড়ে নেবেন। অনেকে টেকনিক দিয়ে আপনাকে বুঝায়। আচ্ছা, টেকনিক আমিও জানি স্যার, যে স্যার আপনি কি এগুলা ছন্দ আকারে দিতে পারেন না? আমার কাছে ছন্দ আছে, আমি 12-13 বছর শুধু এগুলোই পড়াচ্ছি। ছন্দ আমার কাছেও আছে। দেখেন, ছন্দের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি বুঝে বুঝে পড়া। আপনি ধরেন আমি একটা ছন্দ আপনাকে দিয়ে দিলাম, ছন্দ মুখস্থ করে আপনি অ্যান্সার করতে পারবেন না, ওই জিনিসটা সম্পর্কে আইডিয়া না থাকলে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে। এই জন্য বলছি এগুলো মানচিত্র থেকে বুঝে বুঝে পড়বেন। একটা মার্কার কিনে নিবেন, আর মানচিত্রের সামনে গিয়ে দাঁড়াবেন, ধরবেন যে দেখি ইংলিশ চ্যানেলটা কোথায়, ফ্রান্স আর ব্রিটেন বের করে ফেলবেন। দেখবেন এক পাশে ফ্রান্স, আরেক পাশে হচ্ছে ব্রিটেন। এই মধ্যখানে লাল কালি দিয়ে লেখা আছে, সোয়েলস ম্যাপের মধ্যে লাল কালি দিয়ে লেখা আছে ইংলিশ চ্যানেল, যার এক পাশে হচ্ছে ফ্রান্স, আরেক পাশে হচ্ছে ব্রিটেন। তো এটা গোল দাগ দিয়ে ফেলবেন। এরকম 5-6টা করে প্রণালী যদি আপনি পড়েন, 3-4 দিন পরে দেখবেন প্রণালীটা আপনার টোটাল আয়ত্তে চলে আসছে। আর যে ভালো করে প্রণালীটা বুঝে, সাগর মহাসাগর গুলো বুঝে, তার আসলে সাধারণ জ্ঞান বা মানচিত্র বোঝাটা সহজ হয়ে যায়। মানচিত্র হলো সাধারণ জ্ঞানের গ্রামার। আচ্ছা, এবার আসেন আমরা একটু সামনে এগিয়ে যাই। কিছু প্রশ্ন আছে আপনাদের, দেখি এই প্রশ্নের অ্যান্সার গুলো আপনারা পারেন কিনা। ভৌগোলিক উপনামগুলো আপনারা পড়বেন, যেমন এটা এখান থেকে পড়বেন, পৃথিবীর ছাদ তিব্বত, পামির মালভূমিকে এত উপরে এত উপরে, এই কারণে এটাকে পৃথিবীর ছাদ বলা হয়। তারপরে বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে। নিউ ইয়র্ক হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত, তাই না? যুক্তরাষ্ট্রে অবস্থিত, অথচ যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন। কেমনটা লাগে বলেন? এই যে ওয়াশিংটন, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী, আর যুক্তরাষ্ট্রের একটা শহরের নাম হলো নিউ ইয়র্ক। এটাকে বলা হয় বিশ্বের রাজধানী, তাই না? আমরা সম্মান করি, কিন্তু নিজ দেশের মানুষজন কিন্তু এটাকে সম্মান দিয়ে রাজধানী দেয়নি। তারা তাদের যে বীর ওয়াশিংটন, ওনার নাম অনুযায়ী একটা শহরের নামকরণ করেছে, এবং ওই শহরটাকেই রাজধানী হিসেবে তারা নিয়েছে। তাহলে ওয়াশিংটন ডিসি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী, আর নিউ ইয়র্ক হলো বিশ্বের রাজধানী। তামার দেশ বলা হয় জাম্বিয়া। এই জাম্বিয়াতে প্রচুর পরিমাণ তামা পাওয়া যায়। হাজার হ্রদের দেশ, এটা হলো ফিনল্যান্ড। দ্বীভরের দেশ হচ্ছে নরওয়ে। দ্বীভর মানে হচ্ছে মৎস্য, অর্থাৎ এই যে মৎস্যজীবী যারা, তারা হচ্ছে বেশি নরওয়েতে। মাছ ধরে ধরেই নরওয়ের মানুষজনের অর্থনৈতিক চাহিদা পূরণ হয়। এই কারণে দ্বীভরের দেশ বলা হয় বা মৎস্যজীবীদের দেশ বলা হয় নরওয়েকে। এবং নরওয়েকে আবার বলা হয় নিশীথ সূর্যের দেশ। দেখেন, নিশীথ সূর্যের দেশ বলা হয়। পৃথিবীর কিছু দেশ আছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে, যেমন ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এই রাষ্ট্রগুলো 6 মাস থাকে দিন, 6 মাস থাকে রাত। সূর্য উঠলে ডুবে না, ডুবলে আবার উঠে না। 6 মাস পর্যন্ত অন্ধকারে ঢাকা থাকে। তার মধ্যে নরওয়ে একটা। নরওয়েতে রাত 12টা বাজে সূর্য উঠে যায়। আল্লাহ, ধরে রাত 12টা বাজে যদি বাংলাদেশে সূর্য উঠে, কি মনে হবে আপনার? তাড়াতাড়ি উঠ, কিয়ামত চলে আসছে, উঠ।
আরে আজকে মাত্র বাজে 12টা, এখনো যেহেতু সূর্য উঠে গেছে, তাহলে বুঝে যাচ্ছে কিয়ামত হয়ে যাবে। দোরা কিয়ামতের ময়দানে জায়গা নিতে হবে। কিন্তু এই নরওয়ে প্রতি বছর একবার কিয়ামতের মতো হয়, রাত 12টা বাজে সূর্য উঠে যায়। ভূমিকম্পের দেশ সেটা হচ্ছে জাপান। জাপানে কিন্তু প্রচুর পরিমাণ ভূমিকম্প হয়, আর আমাদের এখানে একটু ঝাঁকুনি খাইলেই মনে হয় যেন সারাদিন শুধু ভূমিকম্প হচ্ছে। একবার ভূমিকম্প হলে আমাদের সাইকোলজিটা এমন মনে হয় যেন কিরে ফ্যান ঘুরে কেন, বিল্ডিংটা নড়তেছে কেন, আমি কাঁপতেছি কেন। মানে আমাদের অটো অটো আমরা ভূমিকম্প নিয়ে আসি, আর জাপান এগুলাকে কিচ্ছু মনে করে না। এটা তারা অভ্যস্ত হয়ে গেছে, প্রতিদিন ভূমিকম্প হয় তাদের। বরফ ও আগুনের দেশ আইসল্যান্ড, সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে, মন্দিরের শহর বলা হয় বেনারসকে, 7 পাহাড়ের শহর রোমকে বলা হয় ইতালির রোম। ঠিক আছে, তাহলে বাজারের শহর ইত্যাদি ইত্যাদি এগুলো আপনারা পড়ে নিবেন। হ্যাঁ, আমি এখানে সময় নষ্ট করতে চাই না। আপনারা এই যে আরো কিছু ভৌগোলিক উপনাম রয়েছে, পবিত্র দেশ জেরুজালেম। এই সেই জেরুজালেম নগরী, এটাকে পবিত্র ভূমি বলা হয়। জেরুজালেম 3 ধর্মের পবিত্র স্থান, 3 ধর্মের পবিত্র স্থান বলা হয় এটাকে। 3 ধর্মের পবিত্র স্থান বলা হয় কাকে? 3 ধর্মের পবিত্র স্থান বলা হয় এই জেরুজালেম নগরীকে। সকালবেলার শান্তি কোরিয়া, অসাধারণ এক ওয়েদার। যদি আমি কোরিয়াতে যাই না, ইউটিউবে দেখেছি আর কি কেন এটাকে শান্তি বলা হয়। অসাধারণ প্রাকৃতিক যে একটা মনোরম দৃশ্য, তাই কোরিয়াকে অর্থাৎ দক্ষিণ কোরিয়াকে সকালবেলার শান্তি। বজ্রপাতের দেশ ভুটান, সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বজ্রপাত যে দেশটাতে হয় সেটা হচ্ছে ভুটান। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ঠাডাকারী দেশ আমাদের গর্বিত বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশে প্রচুর পরিমাণ বজ্রপাত হয়, কারণে অকারণে এই বজ্রপাত হয়ে অনেক মানুষ মারা যায় প্রতি বৎসর এই বাংলাদেশে। ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ। এই ভুটানে সবচেয়ে বেশি বজ্রপাত হয়, সুতরাং তার সাথে সম্পর্ক রেখে বাংলাদেশে বজ্রপাতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পঞ্চনদের দেশ, এটা হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, এই যে পাঞ্জাব, এটাকে পঞ্চনদের দেশ বলা হয়। সোনালী আঁশের দেশ বাংলাদেশ, সোনালী আঁশ মানে হচ্ছে পাট, পাট। নীরব খনির দেশ, এটা হচ্ছে বাংলাদেশ। তারপর হলো রাশিয়া, নীরব খনি, এত পরিমাণ খনি রাশিয়াতে, আর বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বলছিলেন সব চোরের খনি। আসলে চোরের খনি হচ্ছে সবচেয়ে বেশি। আর কেন নয়, সিলেটের পাথর, প্রাকৃতিক পাথর, তারা দেখা যাচ্ছে যে যেমনি পারতেছে, কেউ নৌকায়, কেউ মাথায় করে, কেউ গাড়িতে করে, মনে হচ্ছে লুটের এক দেশ। ঠিক আছে, সব পাথর চুরি করে নিয়ে যাচ্ছে। এই সিলেটে কি পরিমাণ খনিজ, কি পরিমাণ তেল গ্যাস মাটির নিচে। সিলেট গণভোটের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছে। এই সেই সিলেট যেটাকে বাংলার লন্ডন বলা হয়, এমনিতে না, প্রচুর পরিমাণ খনিজ রয়েছে। এই যে আমাদের ঢাকার শহর, এই মাটির নিচেও কিন্তু প্রচুর পরিমাণ খনিজ আছে। এগুলো উদ্ধার করতে গেলে এই মানুষ যাবে কোথায়? এই জন্য এই খনিগুলো উদ্ধার করে না। সিল্ক রুটের দেশ হচ্ছে ইরান, তারপরে হচ্ছে উদ্যানের শহর হচ্ছে শিকাগো, পুষ্পমণ্ডিত বৃক্ষর শহর হারারে, তারপর রাজপ্রাসাদের শহর স্বর্ণনগরী জোহান্সবার্গ। এই যে দেখেন, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গকে বলা হয় স্বর্ণনগরী। তারপরে দ্বীপের নগরী হচ্ছে ভেনিস। হ্যাঁ, ভেনিস কোথায় বলেন? ইতালিতে। ইতালির একটি শহরের নাম হচ্ছে ভেনিস। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলার ভেনিস বলা হয় কাকে? দেখি এই প্রশ্নটা দেখি, আপনাদেরকে অনেকক্ষণ প্রশ্ন দেই না, কে অ্যান্সার করতে পারবেন? বাংলার ভেনিস বলা হয় কাকে? দেখি অ্যান্সার করেন। বাংলার, আমি শুধু পড়াবো, আপনারা পড়বেন না। দেখি কুইজ, বাংলার ভেনিস বলা হয় কাকে? আমি অপশন দিব, নোয়াখালী। নোয়াখালীকে বাংলার ভেনিস বলা হয়। অথবা আমি অপশন দিব কুমিল্লা। আচ্ছা, তারপরে আমি অপশন দিব হচ্ছে বরিশাল, বরিশালকে আমি দিব। তারপরে আমি অপশন দিব হচ্ছে মাদারীপুর। বলেন, তাহলে বলেন বাংলার ভেনিস বলা হয় কাকে? কে অ্যান্সার করতে পারবেন? বাহ,
ওয়াও, চমৎকার, অনেকে অ্যান্সার করছেন, আবার অনেকে নিজের জেলার নাম লিখে দিচ্ছে। এটা আমাদের হাফসা জাহান শরিক হয়েছে। তারপরে যে জোয়াইবিয়া ইসলাম, না সরি, জোয়াইরিয়া ইসলাম, নিশাদ সরকার, আতিউর পাহলোয়ান, কেয়া পাতার নৌকা, রিমা আক্তার আপু, তারপরে আমাদের জান্নাতুল ফেরদৌস আপু সঠিক বলেছেন। আমাদের তিথি শর্মাটাও সঠিক হয়েছে। আর মরিয়াম খাতুন এখনো অ্যান্সার করে নেই। আনোয়ারুল ইসলাম আপনারটা হয়েছে। তাসলিমা খাতুন, হ্যাঁ আপনাদের গুলো হচ্ছে, হ্যাঁ আতিউর পহলওয়ান, তারপর হচ্ছে আব্দুল কাদের, অনেকেরটা সঠিক হচ্ছে, হ্যাঁ অনেকেরটাই সন্তোষজনক অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে এই বরিশালকে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একবার বরিশালে ঘুরতে গিয়েছিলেন। বরিশালের এই ওয়েদার, বরিশালের সিনারিও দেখে তার কাছে এত ভালো লেগেছে, তিনি বললেন, আরে এরকম একটা শহর আমি কোথায় যেন দেখেছি। ও আচ্ছা, এটা তো দেখেছি ইতালির ভেনিসে। বাস, তিনি নাম দিয়ে দিলেন বরিশালকে বাংলার ভেনিস। এই তখন থেকে লেখা শুরু হয়ে গেল বাংলার ভেনিস, এই বরিশাল। তাহলে বাংলার ভেনিস বরিশাল, এটা নাম দিয়েছিলেন কে? জাতীয় কবি নজরুল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যারা অ্যান্সার করেছেন থ্যাঙ্কস। এবার আমরা একটু সামনে যাব, আমরা একটু সামনে যাই, আসেন। এগুলো আপনারা পড়বেন, ভৌগোলিক সীমারেখাগুলো আপনাদের করতে হবে। আমি কিছু প্রশ্ন করি আজকের লেকচার এবং লেকচারের বাইরে, দেখি কে কে পারেন। ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? কে বলতে পারবেন? ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? দেখি অ্যান্সার করেন। কে অ্যান্সার করতে পারবেন এটা? ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? অনেকে লিখছে বরিশাল। বরিশাল কি ভিসুভিয়াস? নো। তাহলে হ্যাঁ, এই তো অনেকে অ্যান্সার করেছেন। আমি দেখতে পেয়েছি আমাদের শরীফ ভাই আপনারটা হয়েছে। তারপরে আমাদের মিজানুর রহমান আপনারটা হয়েছে। উম্মেহানি রহমান। আমরা ক্লাসের শেষের দিকে চলে আসি, হ্যাঁ দেখি আপনি কয়টা পারেন এখান থেকে। সোনিয়া খাতুন, তাসলিমা খানেরটা ভুল হয়েছে। তারপরে আমাদের তিথি শর্মারটাও ভুল হয়েছে। সুলতান কি নাজিন সুলতান, আনোয়ারুল ইসলাম, তারপরে মরিয়ম খাতুন, জাতীয় কবি নজরুল বলেছেন কেন। আচ্ছা, তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? ইতালি। যারা যারা ইতালি দিয়েছেন সবাইকে ধন্যবাদ। ইতালি যারা লিখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আসেন দ্বিতীয় প্রশ্নে আসি আমরা। দ্বিতীয় প্রশ্ন দেখি, এই প্রশ্নের অ্যান্সার করেন। ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্ধারণ করে? পাকিস্তান, আফগানিস্তান, চীন, ভারত, চীন ও রাশিয়া, ভারত ও পাকিস্তান। বলেন কোনটা হবে সঠিক অ্যান্সার? দেখি করেন তো। কে অ্যান্সার করছেন? আমি একটু দেখতে চাই। ওকে, ম্যাকমোহন লাইন এটা কোন দেশের সীমানা নির্ধারণকারী রেখা? কোন দেশের সীমানা নির্ধারণকারী রেখা? পাকিস্তান নাকি আফগানিস্তান? চীন ভারত, চীন ও রাশিয়া, ভারত ও পাকিস্তান। তাহলে এটা সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে চীন ও ভারত। চীন ও ভারত, হ্যাঁ ফুয়াদ আপনারটা হয়েছে। আনোয়ারুল ইসলামেরটাও হয়েছে, সঠিক অ্যান্সার হয়েছে আপনাদের গুলো। তারপর হচ্ছে শরীফ আপনারটা হয়েছে, থ্যাংক ইউ। তাহলে পরের প্রশ্নে আসি আমরা, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন আসেন, দেখি এইটা অ্যান্সার করেন। মংডু কোন দুটি দেশের সীমান্ত? মংডু এটা 14তম নিবন্ধনে এসেছে। আজকে লেকচারের অংশ আমি ডিটেলস না পড়িয়ে দেখি আপনাদেরকে এইভাবে একটু পড়িয়ে দিচ্ছি। এটা বলেন, মংডু বাংলাদেশ মিয়ানমার নাকি বাংলাদেশ ভারত? মিয়ানমার চীন নাকি ভারত ও মিয়ানমারের মধ্যে সীমানা চিহ্নিত রেখা মংডুটা? তাহলে ভারত এবং মিয়ানমার ন, এটা ভুল হবে। ভারত মিয়ানমারের সীমান্তবর্তী এরকম জায়গা নেই। তারপরে মিয়ানমার এবং চীন ন, চীন অনেক দূরে, মিয়ানমারের সাথে সীমানা আছে ঠিক আছে, কিন্তু মংডু ওখানে না। বাংলাদেশ ভারত না,
বাংলাদেশ ভারত নয়, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমার। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি জায়গা আছে, সেটা হচ্ছে মংডু। এই মংডু হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী স্থান। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী স্থান হচ্ছে এই সেই মংডু। আচ্ছা, কোনটি উপদ্বীপ? আচ্ছা, গতকাল আমি ক্লাসে পড়িয়েছিলাম উপদ্বীপ কি, যার 3 দিকে জল, একদিকে স্থল, এটাকে উপদ্বীপ বলা হয়। তাহলে বলো, কোনটি উপদ্বীপ? জার্মান নাকি কোরিয়া, সৌদি আরব নাকি মিয়ানমার? এটাও দেখেন কলেজ পর্যায়ে নিবন্ধন পরীক্ষা আসছে, 18তম নিবন্ধনের প্রশ্ন এটা। দেখি বলেন, কোনটি উপদ্বীপ? জার্মান, কোরিয়া, সৌদি আরব নাকি মিয়ানমার? দেখি অ্যান্সার করেন তো। অ্যান্সার করতে হবে, সঠিক অ্যান্সারটা আমি দেখতে চাই। সঠিক অ্যান্সারটা কে করতে পারবেন? কোনটি উপদ্বীপ? জার্মান, কোরিয়া, সৌদি আরব নাকি মিয়ানমার? আচ্ছা, শরীফ আবারও সঠিক অ্যান্সার দিয়েছেন আপনি। শরীফ, হ্যাঁ। তারপরে শিল্পী আপু সঠিক বলেছেন আপনি। আচ্ছা, না না, শিল্পী আপুটা ভুল হয়েছে, ভুল হয়েছে, কিন্তু জান্নাতুল ফেরদৌস আপুটা সঠিক হয়েছে। রাজু আপনারটাও ভুল, না রাজু ভাই আপনারটা সঠিক হয়েছে। তারপরে হচ্ছে রাজিয়া সুলতানা বলছেন আপনি আমার কমেন্ট পড়েন না, কারণ আপনার সাথে যে ওই যে আপনার সাথে জমি নিয়ে মারামারি হয়েছিল, এই কারণে আপনার কমেন্ট আমি পড়ি না। ঠিক আছে, আপনার সাথে প্রচুর শত্রুতা ছিল তো তাই। রাজিয়া সুলতানা বলছে আমি ওনার কমেন্টসে পড়তেছি না। আচ্ছা, তারপরে আল্লাহর পথের পথিক বলেছেন সঠিক অ্যান্সার। আল্লাহর পথের পথিক, আপনাকে তো আল্লাহ জানিয়ে দিচ্ছি উত্তর, তাই না? সঠিক অ্যান্সার যারা যারা করিয়ে দিয়েছেন তাদের এটা সঠিক হয়েছে। সঠিক সঠিক, ওকে, আলহামদুলিল্লাহ। অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন, এটা খুব ভালো লাগছে। আচ্ছা, তারপরে তারপরে কি আছে? তারপরের প্রশ্নে আসি আমরা। লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? বলেন। লোহিত সাগর ইউরোপ থেকে আফ্রিকাকে, আচ্ছা এশীয় ইউরোপ, দেখেন এগুলো আলাদা হয়ে গেছে। অপশনটা হচ্ছে এখানে, এই যে অপশনে এখানে এখানে একটু হয়ে গেছে আর কি। তাহলে বলেন, ইউরোপ আফ্রিকাকে আলাদা করেছে নাকি এশিয়া থেকে অস্ট্রেলিয়াকে পৃথক করেছে, নাকি এশিয়া ইউরোপকে, আফ্রিকা এশিয়াকে? বলেন, এখানে সঠিক অ্যান্সার কোনটা? কে বলতে পারবেন? কে অ্যান্সার করছেন? দেখি অ্যান্সার করেন। লোহিত সাগরের মাধ্যমে ইউরোপ আফ্রিকা পৃথক হয়েছে, নাকি আফ্রিকা এশিয়া পৃথক হয়েছে, নাকি এশিয়া অস্ট্রেলিয়া পৃথক হয়েছে, নাকি ইউরোপ এশিয়া ও ইউরোপ পৃথক হয়েছে? কে বলতে পারবেন? ইউরোপ আফ্রিকা, হ্যাঁ সঠিক অ্যান্সার দিয়েছেন আপনি, সঠিক অ্যান্সার দিয়েছেন। তার মানে আফ্রিকা থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে লোহিত সাগর। ঠিক আছে, এই যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা থেকে এশিয়া মহাদেশকে পৃথককারী যেটা, সেটা হচ্ছে লোহিত সাগর। এটা হচ্ছে লোহিত সাগর। ওকে, এরপরের প্রশ্ন দেখি কে পারবেন। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? এটা সবাই পারতে হবে। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে? তার এটা 14তম নিবন্ধনে আসছে। এটা ভারত ও প্রশান্ত মহাসাগর? অবশ্যই না, কারণ পানামা খালটা উত্তর এবং দক্ষিণ আমেরিকাতে পড়েছে, সুতরাং ভারত তো এখানে প্রশ্নে আসে না। আটলান্টিক ও ভারত মহাসাগর, আবারও ভারত যেহেতু আসছে, এটা প্রশ্নে আসে না। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর, নাকি আটলান্টিক ও দক্ষিণ মহাসাগর? দক্ষিণটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে, তাহলে এটা হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয় বলেন? সঠিক অ্যান্সার আমাদের এই যে মোহাম্মদ আলী জিন্না ভাই, আপনি ভুল দিয়েছেন। তাহলে সঠিক অ্যান্সার হবে এটা। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। ইভেন এই সেই পানামা খাল, এটাকে বলা হয় প্রশান্তের প্রবেশদ্বার। তাহলে প্রশান্ত
মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় এটাকে, প্রবেশদ্বার বলা হয়। প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় এই সেই পানামা খালকে। বলেন ক্লাস কি বোঝা যায়? ক্লাস কেমন ছিল আপনাদের বলেন? ক্লাস ঠিক আছে কিনা? ক্লাস যদি বুঝতে পারেন জেনুইন ভাবে লিখবেন আলহামদুলিল্লাহ, জেনুইন, অথবা থ্যাংক ইউ লিখবেন, অথবা ইয়েস ক্লাসের রিয়াকশন দিয়ে বুঝিয়ে দিবেন, লাভ রিয়াকশন দিয়ে বুঝিয়ে দিবেন যে না ক্লাসটা আসলেই বোঝা গেছে। আর যদি ভালো না লাগে তাহলে আপনি এই যে অ্যাংরি রিয়াকশন দিবেন। ওকে, আপনাদের রিয়াকশন, আপনাদের সাপোর্ট অনুযায়ী কিন্তু আমাদের এই ক্লাসগুলো, আমাদের মূলত এটা পেইড বেসের ক্লাস ছিল, আমরা হচ্ছে উন্মুক্ত করেছি আমরা দেখানোর জন্য। ঠিক আছে, অরিজিনালি আমরা শুধু এই ক্লাসটা আমরা আসলে কেমন নেই, আমি গতকালও একটি ক্লাস উন্মুক্ত করেছি, আজকেও আমার ক্লাসটি উন্মুক্ত করেছি। অনেক ভাই বোন আছে যারা বলছে যে আমরা একটু দেখতে চাই আপনার পেইড বেসে কেমন ক্লাস নেন। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা এটা উন্মুক্ত করেছি। তবে পেইড বেসে যারা ছিল যেটা উন্মুক্ত হয়নি সেখানে আমি ছন্দ দিয়েছি, এখানে আসলে আমি ছন্দ প্রয়োগ করিনি। ঠিক আছে, কারণ ছন্দ প্রয়োগ কেন করিনি, কারণ হচ্ছে এটা লেন্দি প্রসেস, একটা ছন্দ দিয়ে অনেক সময় লাগে বুঝাতে, এই কারণে। তবে আমি অনেক ছন্দ আকারে বুঝিয়েছি, আমাদের যারা যারা ক্লাস করেছে তারা এখানে সাক্ষী। আর অবশ্যই আপনারা একটা সার্কুলার চলতেছে আমাদের, আপনারা জানেন যে প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষার একটা সার্কুলার হয়েছে। এই সার্কুলার পরীক্ষাতে সার্কুলারে আপনাদের আবেদন কিন্তু আজ থেকে শুরু হবে। এই সার্কুলারে যারা অংশগ্রহণ করতে চান এবং কি আপনার এই চাকরিটা দরকার তারা কিন্তু এখন থেকেই অ্যাপ্লিকেশন শুরু করবেন, আজ থেকে শুরু করবেন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আর যারা ভর্তি হতে চান, আপনাদের ফ্রেন্ড যারা আছে, যারা এখানে ভর্তি আছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা ভর্তি হতে চান তাদেরকেও ইনভাইট করবেন যে আমাদের এখানে সোহেল ভাইয়া সাধারণ জ্ঞান খুব ভালো বুঝায়, তারপরে এখানে ইংরেজি ভালো বুঝায়, বাংলা ভালো বুঝায় স্যারেরা। ঠিক আছে, সুতরাং তুমি এখানে ইচ্ছা করলে ভর্তি হতে পারো, তাদেরকে ইনভাইট করবেন আপনাদের ফ্রেন্ড যারা আছে। ওকে, আচ্ছা এই প্রশ্নের অ্যান্সার করেন তো দেখি। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? 11তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, আফ্রিকা, ইউরোপ নাকি আমেরিকা? এটা অ্যান্সার কি কি করবেন দেখি। তাসলিমা খাতুন অ্যান্সার করেছেন, ভুল হয়েছে। তারপরে এখানে সেতু সরকার, আপনারটা ভুল হয়েছে সেতু আপু। আমাদের সানজিদা সরকার ভুল হয়েছে। তারপর আনোয়ারুল, জান্নাতুল ফেরদৌস, এই যে আনোয়ারুল ইসলামেরটাই শুধু সঠিক হয়েছে। হ্যাঁ, এবার সঠিকটা করে ফেলেন তাহলে আপনারা, সঠিক অ্যান্সারটা করে ফেলেন। নীলপদ্ম, সঠিক অ্যান্সার কোনটা বলেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? বাহ, ওকে, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে এশিয়া, কারণ এই সে গোবি মরুভূমি এটা এশিয়ার দীর্ঘতম। তাহলে যদি পরীক্ষা আসে এশিয়ার দীর্ঘতম মরুভূমি কোনটি, তাহলে এশিয়ার দীর্ঘতম মরুভূমি যেটি সেটা হচ্ছে গোবি মরুভূমি। কিন্তু সতর্ক থাকতে হবে আমাদেরকে। সতর্ক কি? যখন বলা হবে পৃথিবীর দীর্ঘতম মরুভূমি, তখন হবে সাহারা মরুভূমি, যেটা আফ্রিকাতে। সাহারা মরুভূমি, তাহলে সাহারা মরুভূমি এটা হচ্ছে আফ্রিকাতে অবস্থিত, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি যেটি সেটা হচ্ছে সাহারা মরুভূমি। তো এই ছিল আজকের ক্লাসটি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তারা